যদি বলে হচ্ছে এই বাইকটা অনেক খারাপ, আমার খুবই অপ্রিয় একটা বাইক, ছি এরকম একটা বাইক বাংলাদেশে আনতে পারলো, এই বাইকটা তো আসলে এটারে বিলুপ্ত ঘোষণা করা উচিত। এই বাইকটার দাম 1 লাখ হওয়া উচিত। এই বাইকটার মতো খারাপ বাইক বাংলাদেশে মনে হয় দ্বিতীয়টা আর নাই। তাহলে কিছু লোক খুব খুশি হবে। আর যদি বলি এই বাইকটা আমার অনেক পছন্দের বাইক, সাদা কালার, এই সাদা কালারের বাইক মানে আমি খুঁজতেছিলাম অনেকদিন ধরে, এই জন্য আমি একটা কিনছি। আরে ময়লা হয়ে গেছে রে, তাহলে আবার অনেকের খারাপ লাগবে। মানে কন্ট্রোভার্সিয়াল বাইক আসলে এটা। আমার মনে হয় 2025-এর বাইকিং সেক্টরে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়েছে এই বাইকটাকে নিয়ে। FZ25 ভার্সনটা শোন নাই, FZ25 আজকে এটারে বের করছি হচ্ছে একটু ব্রেক ইন পিরিয়ডটা পার করার জন্য। ঘরেই তো পরে থাকে, একটু স্টার্ট দিয়ে রাখছি, ইঞ্জিন থেকে রংপুরা গন্ধ বের হইতেছে। সার্বিক দিক মিলা ব্যাপারটা মজাই লাগতেছে, আবহাওয়া অনেক বেশি সুন্দর। ইয়ামাহার একটা বাইক আছে যেটার কোনো হেটার নাই, সেটা হচ্ছে MT-15, সেটা আমার কালেকশানে আছে। ইয়ামাহার আরেকটা বাইক আছে যেটার হেটার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে FZ25। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 250 সিসির মধ্যে এই বাইকটা বেশ বিক্রিও হইতেছে। কম্পিটিটর যদি বলেন, চলেন একটু হালকা রাইড করি। এই বাইকটার কম্পিটিটর আমার কাছে যেটা ছিল, যে এটা কিনবো নাকি অন্যটা কিনবো, তাহলে কম্পিটিটর ছিল হচ্ছে জিক্সার 25, মানে জিক্সার 250। বাট আমার কাছে জিক্সার 250টা হেরে গেছে অল্প কিছু কারণে। এক হচ্ছে মাইলেজ, হ্যাঁ ওইটার পাওয়ার আছে, আমি স্বীকার করি, খারাপ বলবো না, ওটার মাইলেজ অনেক কম। আমাদের সঞ্চয় ভাই কিনছে, উনি বিক্রি করে দিতে চাইতেছে, উনি আবার R15-এ শিফট করবে। এম ছিল না ওনার, এম থেকে ওইটাতে গিয়ে ওনার পোষাচ্ছে না, তো উনি আবার ওইটাতে ব্যাক করবে আর কি, এরকমটা আজকে আমার সাথে দেখা হলো, আজকে বললো। যাই হোক চলেন আমরা এই বাইকটা চালাই। অ্যান্ড চালায় কিছু অভিজ্ঞতা নেই, বাট ঝামেলাটা হয়ে গেছে হচ্ছে আজকে অনেক ঠান্ডা। অ্যান্ড আমি বেরোইছি ভাই মানে নর্মাল একটা টি-শার্ট পরে, নো উইন্ড ব্রেকার, নো প্রোটেকশন, নো গ্লাভস, নো শুজ, অনলি স্যান্ডেল অ্যান্ড একটা নর্মাল হাতা গেঞ্জি, টি-শার্ট অ্যান্ড জিন্স। এই হচ্ছে আমার গেট আপ। আমরা কই যাব চলেন আমরা আজকে মেইন রোডে, আজকে রোডঘাট একটু মনে হয় ফাঁকা শুনছিলাম, এইদিকে রোডঘাট ফাঁকা, ওইদিকে আবার আন্দোলন না কি যেন চলতেছে শাহবাগ, শুনছি অনেক জ্যাম ট্যাম। আমাকে একজন সাবধান করলো যে যাতে না বের হই, ব্যাগট্যাগ লাগাইছি তো না। ইদানিং আমি আমার ক্যামেরা, আমার মোবাইল ফোন, আমার ওয়ালেট মানে টাকার ব্যাগ, এগুলো সব কিছু ব্যাগে রাখার ট্রাই করি, মানে পকেটটা ফাঁকা রাখি, পাটাকে ফ্রি রাখি। বাইক চালাইতে গেলে পেছনের পকেটে মানি ব্যাগ তো রাখবেনই না, এটা খুবই বাজে একটা ব্যাপার। আপনার যেই হাড়ের যে ব্যাপারটা ম্যানেজমেন্ট, যেটা কোমরের, ওইটার উপরে একটা এফেক্ট পড়ে, কোমরে ব্যথা ট্যাথা অনেক কিছুই হইতে পারে। এমনিতে বসলেও এটা হয়, বাইক চালাইলেও হয়। আর সামনের পকেটে রাখলে এই জায়গাটা মানে আপনার এই মাসেলটার নাম কি, হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপ মেবি, হ্যামস্ট্রিং তো মনে হয় পেছনেরটা, কোয়াড মাসেল প্রেশার খায়া থাকে, তো এই জন্য সামনের পকেটেও মোবাইল বা ওয়ালেট মানে টাকার ব্যাগ এটা না রাখাই ভালো। এই ওনার ওটা কী ব্যাগ, YCR ভাই রে ভাই, যে ভ্রুম ভ্রুম করতেছে, সুন্দর তো বাইকটা, হায়ার সিসি নাকি, ওরে ভাই যে আওয়াজ দিয়ে টান দিচ্ছে। ওকে চলেন আমরা এই পাশে যাই, এই পাশে ওই যে প্রধানমন্ত্রীর, এই দেখেন পুলিশ, প্রধানমন্ত্রী কার্যালয়ের ওই পাশে যে রোডটা আছে মানে এয়ারপোর্টে ঘেসে, ওইটা দিয়ে চালাইলে ভালো হবে। আজকে বের করতে চাইছিলাম মূলত হচ্ছে আমাদের যেটা বাজাজ F250, মানে F250টা বের করলাম না, এটার পেছনে কারণ হচ্ছে ওটার পেপার আমি এখনও পাই নাই ভাই, কি যে একটা অবস্থা যাইতেছে ওটার পেপার নিয়ে, যে একটা তেল বাহানা শুরু হয়েছে, আমার খুব বাজে লাগতেছে, ফিলিং মানে ভেরি ব্যাড এই ব্যাপারটা, ফিলিং টু মাচ ব্যাড ভাই, টু মাচ ব্যাড। একটা বাইকের কাগজ হইতে এতদিন লাগে ভাই, বিশ্বাস করবেন না। একটা নাম্বার চাইছিলাম, সেই নাম্বার ঘুরা মনে হয় যে পরের সিরিয়ালে ওই নাম্বার চলে আসতেছে। শেষ পর্যন্ত কি হবে জানেন, 70 সিরিয়ালের লাস্টের দিকে একটা নাম্বার পাবো, আমার যেটা মনে হইতেছে। তার চেয়ে 71 পাইলেই ভালো, লেটেস্ট নাম্বার। এখন আমি বলছি 71ই দেওয়ার জন্য, দেখি কি হয়। মানে পাচ্ছি না তো পাচ্ছি না, এখন 71 না পায় না, লাস্টে পরে 72 সিরিয়াল পাই। ভিড় শুনলাম কম, কিন্তু ভিড় তো অনেক। আচ্ছা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, একটু সময় আপনাদের নিব, যেহেতু এই বাইকটার কাগজ টাগজ আছে নিশ্চিন্তেই চালাই, পুলিশ নিয়ে আমার কোনো ভয় পাওয়ার কিছু নাই। ফার্স্ট অফ অল যে ব্যাপারটা, সেটা এটার ফ্রি প্লে অনেক বেশি, আর এটার ফ্রি প্লে যে অ্যাডজাস্ট করে যে জায়গাটা থেকে, এই তারের মধ্যে যে এখানে একটা টিউনার আছে, এই টিউনারটা আবার অনেক টাইট, লক করা একদম। এটা ওই পুলি যেন থাকে ডালি ডুলি, ওগুলা ছাড়া সম্ভব না। তো আজকে এটারে বাসায় ফেরত যাওয়ার আগে এটা অ্যাডজাস্ট করে দেন, বাসায় নিতে হবে, কারণ আমি সবগুলো একরকম রাখি। এত বেশি ফ্রি প্লে রাখলে আমার ব্রেক টেক ধরতে ঝামেলা হয়, মানে ছোটল ছেড়ে দেন, পুল থেকে ছেড়ে দেন ব্রেক ধরতে একটু ব্যালেন্স উল্টাপাল্টা লাগে। মূলত দেখেন আমি এর মাঝখানে কিন্তু বাইক কিনছি পরপর হচ্ছে 4টা। এমটি ছিল আমার, এমটির পরে কিনলাম
হর্নেটের পরে কিনলাম কোনটা কিনলাম, এইটার পরে কিনলাম হচ্ছে বাজাজ F250, তারপরে হচ্ছে CBR। এর মধ্যে দুইটা হচ্ছে 250 সিসির, এইটা অ্যান্ড F250টা 250 সিসি। ভাই কোনো বাইকে কারো কিছু গেল আসলো না, কোনো বাইকে কারো কিছু গেল আসলো না কিন্তু, তাই না? জাস্ট এই বাইকটা চালাইলেই সবার অনেক সমস্যা। কেন রে ভাই, আমি কি কারো পকেটের টাকা দিয়ে এই বাইকটা কিনেছি? আমি কি কাউকে গালি দিয়েছি এই বাইক চালাতে গিয়ে? না। ইয়ামাহার বাইক চালাতে গেলে এত জলে কেন মানুষের, বুঝি না। ইয়ামাহা কি খুব খারাপ ব্র্যান্ড বাংলাদেশে? ওকে ধরলাম খারাপ ব্র্যান্ড ভাই, আমি আমার টাকা দিয়ে বাইক কিনছি, এতে কার কি আসে যায়? আমি কি কখনো বলছি ইয়ামাহা আপনারা কিনেন? ইয়ামাহা কি কখনো বলছে যে ভাই সব বাইক বেচা FZ ভার্সন এই 25টা কিনেন, FZ25? ইয়ামাহা তো বলে নাই আপনাকে, কখনো কি বলছে আপনাকে বাসায় গিয়ে যে আপনি FZ ভার্সন 25 কিনেন? আমি FZ ভার্সন 25 যদি চালাই, আমি কি কখনো আপনারে বলি যে বাইকটা আপনি কিনেন? তো এই বাইকের সাথে সমস্যাটা কি মানুষের এত? মানে আমার কাছে ভালো লাগে, আমি চালাই, আমার মনে হয় আপনারও ভালো লাগবে এই বাইক চালাইলে। ভাই এটার মাইলেজ টাইলেজ ভালোই, আর অনেকেই তো দেখতেছি 40-এর উপরে মাইলেজ উঠায় দেখাইতেছে অনেকে লং রোডে। তো আর কি চান একটা বাইকের কাছ থেকে? অনেকে বলে মিটার ছোট, এই সেই। ভাই মিটার বড় দিলেও সমস্যা, ছোট দিলেও সমস্যা, গিয়ার শিফটিং ইন্ডিকেটর দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, কত রকম কথা যে শুনতে হয়। স্লিপার ক্লাচ দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। ভাই R15 যখন কুইক শিফটার, স্লিপার ক্লাচ এগুলো সহ আসলো, যখন ভিডিও করতাম মানে কিনছিলাম মতো, তখন অনেকেই এরকম অনেক কমেন্ট আসতো যে ভাই এই 150 সিসি বাইকে এত কিছু লাগে, তো এবার 250 সিসি বাইকে দিছে ছোট মিটার যান। তো এখন আবার কথা হচ্ছে এত ছোট মিটারে হয়, এত ছোট মিটার থাকলে কি স্পিড উঠে? আসলে এই ধরনের কথা বলতে আমার মোটেও ভালো লাগে না, বাট অনেকে আমার ভিডিও দেখে দেখি যে কমেন্টের মধ্যে এসে এগুলা নিয়ে তর্ক বিতর্ক। সত্যি কথা ওগুলো আমার কিছু যা আসে না, কিন্তু কিছু লোক আমাকে রাস্তাঘাটে দেখলে বলে যে ভাই আপনার ভিডিওতে এই কমেন্ট আসছিল, এই কমেন্টের এগেনস্টে আমি ওনাকে এটা বলছি, ওইটা হয়েছে, অ্যান্ড দেন আমার ওই কমেন্টটা পড়তে হয়, দেখতে হয়। তা নাহলে ভাই আমি হেটারদের কমেন্ট খুব একটা পড়ি না, মানে আমি রিপ্লেও করি না ভাই। কারণ ভাই ওরা ভিডিও দেখতেছে, আমাকে একটা ভিউ দিতেছে, এটাই তো অনেক অনেক। ওনাদের কাছ থেকে এই আমার পাওয়া, একটা হেটারের কাছ থেকে এতটুকুই আমার পাওয়া যে সে আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করছে, মানে গিফট আমার হয়ে গেছে। আমি যে গিফটটা তার কাছে চাই সেই গিফটটা আমি পেয়ে গেছি। এই হলো অবস্থা। এই দেখেন রোড ল্যাম্প বাংলাদেশের, ওই যে ওইখানে একটা রোড ল্যাম্প 12-11 উঠতেছে। বাংলাদেশের সবচেয়ে লস প্রজেক্ট হচ্ছে এই রোড ল্যাম্পগুলা। নতুন নতুন রাস্তায় নতুন নতুন করে এই রোড ল্যাম্পগুলো নষ্ট হইলে আবার ঠিকও করে, কিন্তু এগুলার কোনো কাজই নাই। দিনে রাতে 24 ঘন্টায় রোড ল্যাম্প, সিগন্যাল ল্যাম্পের কোনো কাজ নাই। পুলিশ বলেন যাই বলেন, এরাই রাস্তাটা ঠিকঠাক মতো চালাইতেছে। রাতে যখন পুলিশ না থাকে কেউ এই রোড ল্যাম্প দেখে না, কেউই দেখে না, মানে না। দেখে তো সবাই, চোখ থাকলে তো দেখবেই, কিন্তু কেউ মানে না। তো না মানার কারণে যেটা হয়েছে, আরে গাড়ি এত জোরে আসে কেন? না মানার কারণে যেটা হয়েছে, আমি বলি যে এগুলা আসলে কোনো কাজেরই না। রোড ল্যাম্প কাজের, এই রোড ল্যাম্প কাজের, কিন্তু সিগন্যাল ল্যাম্প যেগুলো দিয়ে রাখছে ভাই টোটালি মানে কোনো কাজের না। এই রোড ল্যাম্প এগুলো কেন আপগ্রেড করতেছে? আসলে কি বাংলাদেশের যে মেইনলি রোড রুল, ওইখানে হচ্ছে ট্রাফিক পুলিশ থাকবে, ট্রাফিক কন্ট্রোলার থাকবে, অ্যান্ড সার্জেন্ট থাকবে, কনস্টেবল থাকবে। এগুলা হচ্ছে গাড়ি অনিয়ম করলে ধরার জন্য, যে রোড এই ল্যাম্পের সিগন্যাল যদি কেউ না মানে এগুলা ধরার জন্য। কিন্তু এখন হয়ে গেছে রাস্তায়, এই দেখেন এনে সাইকেল রেখে একজন চলে গেছে। এখন হয়ে গেছে রাস্তায় হচ্ছে ওনারাই একদম রোড নিয়ন্ত্রণ করবে। আর রোড ল্যাম্প দেখেন এই যে হলুদ সিগন্যাল ডান পাশে, রেড সিগন্যাল ডান পাশে। ও রেড সিগন্যালে তো থামছে, বাট উনি কি আসলে দেখা থামাইছে? মনে তো হয় না। ওই যে সোজা যাওয়ার কথা বলছে, ওইখানে সোজা যাওয়ার কথা বলছে, কিন্তু সোজা যাবে কিভাবে? এই পাশের লোকজন ওই পাশে একদম এই সামনে বিজয় সরণি মোড় থেকে শুরু করে জ্যামে পর্যন্ত চলে আসছে। তো এই হলো এই জায়গার অবস্থা। এই রোড ল্যাম্প এই যে আমার মাথার উপরে দেখেন, এটা নতুন, মোটামুটি এটা বেশি দিন হয় না এই গাছছে। এই যে মাটি একদম নতুন পাড়াইছে, বোঝা যায় এই ব্যাপারগুলো নতুন বানাইছে। আর এদিক দিয়ে মানুষ ঘুরা যায়, এই কারণে এগুলো এইভাবে ফাঁকা করে দিচ্ছে যাতে মানুষ এখান থেকে জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হতে পারে। এটারে বলে জেব্রা ক্রসিং। যে জানেন না তার জন্য বলি, এখনকার অনেকেই আসলে জানে না জেব্রা ক্রসিং কি জিনিস। এই যে একটা জেব্রা ক্রসিং অ্যান্ড এই যে একটা জেব্রা ক্রসিং, এটার মানে হচ্ছে এখান দিয়ে মানুষ পারাপার হবে হেঁটে। অ্যান্ড এখন যদিও নতুন অনেকটা জিজ্ঞেস যদি করা হয় জেব্রা ক্রসিং কি, যে মানে বাংলাদেশে বড় হয়েছে জানবেও না যে আসলে জেব্রা ক্রসিং জিনিসটা কি। মানে ওইটার ক্রসিংয়ের যে ইটা কালারটা কালো আর সাদা, কালো আর সাদা, জেব্রার গায়ে যে কালার থাকে জেব্রা, সেই জেব্রার মতো দেখতে, এই জন্য জেব্রা ক্রসিং বলা হয় এটার। মানে জেব্রা কালারের মানুষ হেঁটে পারাপার হওয়ার জন্য জেব্রা ক্রসিং। বাইরে ভাই কই আসে, কোলে উঠবে নাকি, ভয় পেয়ে গেছি, এত ক্লোজ আসছে এই লোকটা।
একটু ডিপার মিপার হাইপার দিবে না, হাইবিম টাইবিম দিবে না। হাইবিম টাইবিম দিলে তো আমি সাইড দিয়ে দিই। এই যে একটা জিনিস ভাই, এই যে একটা গাড়ি, গাড়িতে কেউ নাই, লোকটা একা চালাইতেছে। এই গাড়িটা এই হায়েস্ট 12 সিট বা 13 সিটের হায়েস্ট, এইগুলা থেকে অলওয়েজ সাবধান থাকবেন। রং রোডে বলেন, ছোট রোডে বলেন, আর যে রোডে বলেন ভাই, এই হায়েস্ট সুপার জিএল এইগুলা আমার দেখলে মনে হয় এগুলি বানাইছি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য। এবং এরা আসলে ট্রিপ নিয়ে চলাফেরা করে, তো কেউ তো আর পার্সোনালি এই গাড়িটা চালায় না, নিজেরটা নিজে এগুলা চালায় না ওইভাবে আর কি, নিজের কাজে। 13 সিটের গাড়ি নিয়ে মানুষ কেন ঘুরবে, তাই না? এখন বাস নিয়ে তো আর কেউ মিটিংয়ে যাবে না একা, ওরকম এটা বাসের মতো কাজ করে এইগুলা। তারপরে এই যে এগুলা নিজে চালায় ঘুরে খুব কম লোকই দেখা যায়, এগুলা কমার্শিয়াল পারপাস ড্রাইভার দিয়ে চালায়। আর ওনারা আসলে গাড়ির প্রতি মায়া থাকে না ভাই, ধুমধারাক্কা যেমনে খুশি অমনে চালায় ভাই, খুব বাজেভাবে চালায়। আর এই দেখেন অবস্থা, এই টাইমটাই আসলে খারাপ। কয়টা বাজে? 4:48। তো হ্যাঁ, 5টায় অফিস ছুটি হবে, যার যার বসকে আনতে যাইতেছে সবাই, খুব তাড়াহুড়া ভাই সবার। আর একটা জিনিস মাথায় রাখবেন, নিজের গাড়ি নিজে বা নিজের বাইক নিজে যে যত্ন করে চালাবে, কখনো অন্য লোকরে দিয়ে আপনি ওই যত্ন তার কাছে পাবেন না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে ওই রকম। এই সমস্ত গাড়ি এগুলা ওগুলা যেগুলা ভাই ড্রাইভার দিয়ে চালাইলে ওরা যেভাবে চালায় গাড়ি প্রচুর নষ্ট হয়। এই তো এই সুন্দর একটা লেখা, কি ওটা বৈষম্য কি যেন লিখে একটা সুন্দর আর্ট ওয়ার্ক করছে ওয়ালের মধ্যে, ভালো লাগছে। যাই হোক, মূলত আজকে ব্রেক ইন পিরিয়ড পার করার জন্য এই বাইকটা বের করছি। যদিও আসলে এরকম বড় সিসির বাইক ওরকম আহামরি ব্রেক ইন পিরিয়ড পার করার কিছু নাই। নর্মালি ওই প্রথমবার 400-500তে ইঞ্জিন অয়েল ড্রেন, দ্বিতীয়বার 1000 বা 800তে ফেলে, দেন তারপর থেকে সিনথেটিক ঢেলে 2000, অ্যান্ড দেন তারপর থেকে 3000 3500 পর্যন্ত চালানো হয়ে যায় এই সমস্ত বাইক। অ্যান্ড সার্ভিস বলতে আসলে বাইকের কিছু নেই। প্রতি 3000 কিলোতে বা 3 থেকে 5000 কিলোতে একবার এয়ার ফিল্টারটা বদলাবেন, চেন ঢিল হলে টাইট দিবেন, চেনে লুপ করবেন, এই তো ভাই। এর চেয়ে বড় সার্ভিস ওরকম বাইকে আহামরি কিছু লাগে না। আমরা তো আসলে নতুন বাইক কিনলে পাগল হয়ে যাই যে কী অবস্থা কী। জানেন কিনা, আমার MT-15-এর আমি একবার মাত্র সার্ভিস দিচ্ছি, মাস্টার সার্ভিস, তাও মানে বাইরে এক জায়গায়, যাই হোক দিচ্ছিলাম আর কি। অ্যান্ড এই বাইক যে কবে মাস্টার সার্ভিস দিব মনে হয় না, দেওয়ার দরকার আছে। জাস্ট ট্রেন মাঝে মধ্যে অ্যাডজাস্ট করবো, প্রতি ধরেন 500 কিলোতে একবার ট্রেন অ্যাডজাস্ট করলেই হয়ে যায়। 200 থেকে 500 কিলোতে ট্রেন অ্যাডজাস্ট করবেন বাইকের, কারণ আমাদের দেশে যেই পরিমাণ আমরা ব্রেক করি থামাই, আর যদি 2-3 বাইকে ওঠেন তাহলে চেন ঢিলা বেশি হয়। তো 200 থেকে 500 কিলোতে একবার চেন অ্যাডজাস্ট করবেন, প্রতি সপ্তাহে একবার ইঞ্জিন এই কী বলে চেনের মধ্যে চেন লুপ করবেন, ব্যাস আপনার বাইকের সার্ভিস হয়ে গেছে। আর কিছু হইলে তো ওটা বুঝবেনই, তাই না? এয়ার ফিল্টার বদলাবেন 3 থেকে 5000 কিলোতে, ব্রেক প্যাড বদলাবেন 8 থেকে 10000 কিলোতে, চেক করবেন আর কি। আর অনেকে 3000 কিলোতেও ব্রেক প্যাড খেয়ে ফেলে। এখন এক একজনের চালান এক এক রকম। আমরা এই রাস্তাটা পার হওয়ার পরে বেশ সুন্দর একটা জায়গায় যাব, অপোজিট সাইড থেকে রোদ পড়বে ভাই, যা লাগবে। এক গ্লাস দুধ খাওয়া দরকার। এখান থেকে চক্কর দিয়ে একটু কৃষি ইউনিভার্সিটিতে ঢুকবো, ট্রাই করবো এক গ্লাস দুধ খাওয়ার। ওখানে দেখছি দুধ বিক্রি করে, অ্যান্ড তারপরে এটারে ফ্রি প্লেটারে অ্যাডজাস্ট করে দেন, হ্যাঁ এই পাশেও ফ্রি প্লে একটু কমাইতে হবে। ইয়ামাহার ওয়্যার ম্যানেজমেন্টগুলো ভালো এই তারের, মানে দেখেন দুই পাশেই ফ্রি প্লে থাকতেছে সমান। আমার হর্নেট ধরেন ডান পাশে আনলে একদম টাইট হয়ে যায়, বাম পাশে আনলে ফ্রি প্লে বেড়ে যায়। মানে এরকম অনেক বাইকের দেখছি ওয়্যার ম্যানেজমেন্ট ভালো না, বাট ইয়ামাহা MT-তেও দেখছি, এটাতেও দেখছি ওয়্যারিংয়ের ম্যানেজমেন্টটা অনেক ভালো করছে। 2079 আমার চাবির নাম্বার। এই চাবির পিছনে একটা ঘাট থাকে না, ওই ঘাটের মধ্যে এই নাম্বারটা থাকে। মানে অনেকগুলো চাবি একসাথে যখন আসে, কোন বাইকের কোন চাবি ওইটা বোঝার জন্য এখানে আর চাবিতে 1 নাম্বার দিয়ে দেওয়া হয়। বাইক রাইডিংয়ের সময় আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন? যখন এরকম সূর্য ডুবতে থাকে, অপোজিট সাইড থেকে সূর্যের এই লাল ইমাটা দেখা যায়, আর আমি যখন এই দিকে বাইক চালায় যেতে থাকি। আর এটা কি গাড়ি রে ভাই? ভিটেক অ্যাকর্ড। গাড়িটা তো সুন্দর সাজাইছে, সিম্পলের মধ্যে রিমগুলা চেঞ্জ করছে, পেছনে একটা স্পয়লার মনে হয় করা হয়েছে একদম, নিচে হালকা একটা কিট করছে, ব্যাক কিট করা হয়েছে, সাইড কিট করছে, হ্যাঁ সাইডেও করছে। ভাই হালকার মধ্যে গাড়িটা অনেক বেশি সুন্দর লাগতেছে না? আমার কাছে সুপার লাগতেছে। অ্যান্ড গাড়ি দেখতে দেখতে এই মাল কি এটা রাস্তার মাঝখানে? আরে ওয়াও টাইপের একটা গাড়ি লাগতেছে তো ভাই। এই একটা মানে দেখেন ঢাকা মেট্রো গো 12 সিরিয়াল, বেশ আগের সিরিয়ালের গাড়ি, কিন্তু কি যত্ন করে কত সুন্দর করে রাখছে। এই আবহাওয়াটার সাথে গাড়িটা পুরো গেছে। গাড়ির মালিক আপনাকে একটা লাইক দিলাম। এই ফ্রন্ট লুকও অনেক সুন্দর, দেখি চলেন, ফ্রন্ট লুকটা আসলে অনেক বেশি সুন্দর। ওয়াও, তো নাইস, ভালো লেগে গেল। আচ্ছা এই বাইকে কিন্তু আবার হেডলাইটের সুইচ আছে।
একটু আগে বললাম না, এই এখানে কি জানি হইতেছে, একটু আগে বললাম না থাকলেও দোষ না থাকলেও দোষ। এখন এই হেডলাইটের সুইচ এই বাইকে আছে, এটা থাকলেও দোষ না থাকলেও দোষ। যদি আমি মনে করি এটা আর এখন দরকার নেই, এখন তো এইচও অলওয়েজ হেডলাইট অন এইভাবেই চলে সব কিছু। বাট এটাতে চাইলে আপনি হেডলাইট অফ করেও রাখতে পারবেন, কারেন্ট বাঁচাইতে পারবেন। অনেকের এরকম একটা ধারণা আছে যে অল টাইম যদি হেডলাইট অন থাকে তাহলে বাইকের হয়তো ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয় বা কিছু একটা। হ্যাঁ ঠিক আছে, ব্যাটারি তো অবশ্যই ড্রেন করবে, বাট একটা ব্যাটারি যদি 3 বছর চলার হইতো, ওই অলওয়েজ হেডলাইট চললে হয়তো 2 দিন কম চলবে বা 1 সপ্তাহ কম চলবে। আমারই ওরকম বড় কোনো আপনাকে ইস্যু করবে না ব্যাটারির এই হেডলাইট অলওয়েজ চলে থাকলে। বাইকগুলো ওইভাবে বাড়ায় আসলে আস্তে আস্তে ড্রাইসেল ব্যাটারি বা এইভাবে যে আধুনিক ব্যাটারিগুলো আসতেছে, এইগুলা যেভাবে তৈরি হয় ব্যাটারিগুলো, এই চোটা ওইভাবেই করা হয়েছে। এই জন্য কোনো ঝামেলা নাই যে আপনার অলওয়েজ জ্বলে থাকলে কোনো ফাপড় আছে বা কিছু। তো সুইচ থাকলে মানে অনেকে দেখবেন যে রাস্তাঘাটে আপনাকে থামাই ফেলে একদম সামনে এসে, ভাই হেডলাইট অন মনে হয় না জানি কি। আবার অনেকে দেখবেন যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালায় না, ব্যাটারি বাঁচায়। ভাই আসলে ব্যাপারটা তা না, ব্যাটারি অল টাইম যখন স্টার্টে থাকবে ব্যাটারি চার্জ হতে থাকবে, অ্যান্ড ওই টাইমটা ব্যাটারি থেকে ওরকম কোনো ড্রেন হবে না। মানে একদিকে ব্যাটারি যদি আপনাকে পাওয়ার দেয়ও লাইটে, আরেক দিক দিয়ে চার্জ হইতে থাকে, কোনো ফাপড় নেই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এই সুইচ থাকা না থাকা সমান। তবে এই বাইকটা বেশ আগের টেকনোলজি, এটা আমি স্বীকার করি, এই জন্য এটার মধ্যে সুইচ আছে। নতুন যদি আবার এটার কোনো নিউ ভার্সন আসে, আশা রাখি ওইখানে হয়তো হেডলাইটের আর সুইচ পাবো না। তবে মাঝে মধ্যে হেডলাইটের সুইচ দেওয়া ভালো, মানে থাকলে ভালো। কারণ অনেক সময় দেখা যায় কি, আমরা এক জায়গায় বাইক নিয়ে দাঁড়াই, সামনে হয়তো কেউ বৈশা আছে বা একটা গ্রুপ বৈশা আছে, তাদের একটু ফাপড় হয়ে যায় স্টার্টে থাকলে বাইক, তখন স্টার্ট অফ করে হেডলাইটটা অফ করতে হয়। আর সুইচ থাকলে আপনি জাস্ট ফাটাক করে হেডলাইটটা অফ করে দিতে পারবেন। অ্যান্ড আমাকে যদি কৃষি ইউনিভার্সিটিতে ঢুকতে দেয় তাহলে আমি 1 গ্লাস দুধ খাবো, আর যদি না ঢুকতে দেয় তাহলে আমি তাদেরকে রিকোয়েস্ট করব। বাট জানি না, আসলে দেখা গেছে এরকমও 2-1 দিন ঢুকছি, ঢুকার পরে দেখি দুধ নাই। মানে কি একটা অবস্থা, চিন্তা করছেন? আরে আজকে আমি একটা কিনছি, ক্রিম কিনছি, দুধ সে ইয়াদ আয়া, মিল্ক কি যেন লেখা, নিভিয়ার কোল্ড ক্রিম। বাট ওই যে নতুন নতুন কিনছি তো নিজেই ভুলে গেছি যে ওই মাল যে আমি কিনছি ওইটা আমার করতে হবে, ওইটা আমার কি করতে হবে, এত ভিড় কেন, ওইটা আমার রাতে যেয়ে মাখতে হবে, ঘুমানোর আগে চেহারাটা সুন্দর করতে হবে। এটা মেখে কি খবর, দুধওয়ালা কি আছে? মনে হয় আছে, আবার নাও থাকতে পারে, ঠিক নাই। এরকম একটা সাদা বাইক নিয়ে আসছি, এইখানেও মিটিং মিছিল হইতেছে। ভাই কই যামু, কি খামো, একটা অবস্থা। দুধওয়ালা ভাইয়া একটু এইখানে আমি থামি, দুধ আছে, 1 গ্লাস গরম গরম দুধ খেয়ে রানা তুমি চলে যাও এলাকা ছেড়ে। যেহেতু মিটিং মিছিল হচ্ছে এখানে, মিটিং মিছিল যেখানে হয় এখানে রানা তুমি বেশিক্ষণ থেকো না, কখন ঝামেলা হয়। ও না, এখানে খেলা টেলা হয়েছে, ওইটার প্রোগ্রাম। দুধ খাই ভাই, যাই আজকে। আচ্ছা, এটা ক্লাস ধরা থাকলে দেখেন স্টার্ট হয় না, ক্লাস ছাড়া থাকলে একবারে স্টার্ট হয়ে যেতেছে। এটা কি এটার কোনো টেকনোলজি, টেকনিক্যাল ফল্ট বা কিছু কিনা, এটা আমার আরেকটা বাইক ধরে দেখতে হবে। আচ্ছা, খুব ভালো দুধ খাইলাম। অ্যান্ড দুধ যে নিয়ে বিক্রি করতেছেন উনি আমাকে বলতেছে রানা ভাই না, তো ব্যাপারটা একটু এখন বুঝতেছি না এই ভিডিওটা আপলোড দিব কি দিব না। ভাইয়ের পারমিশন নেওয়া উচিত ছিল, আর বড় বড় গাছ আছে এখানে। আচ্ছা, পারমিশন আরেকদিন নিয়ে নিব নে। আর এখানে কোনো একটা খেলা হয়েছে, এখানে সবাই এই জন্য সাক্ষাৎকার মানে বক্তব্য দিতেছে আর কি। ব্যাগটাগ লাগাইছি তো, এরে ভুলে আবার ওয়ালেটটা পকেটে রয়ে গেছে। ওয়ালেটটা দেখছেন ছোটোখাটো, আর এটা হচ্ছে ovino.com এর। ওভিনো বানান হচ্ছে WOOVINO.com দিয়ে সার্চ করলেই এই ছোটো ছোটো ওয়ালেট আর অনেক কিছু কিনতে পারবেন। চলেন এটারে ব্যাগে রাখি, ফোনটাও ভিতরে আছে, দুধ খাওয়া শেষ, সোনার বাংলাদেশ, বাইকের তেল ফুল, আই এম ভেরি কুল অ্যান্ড লেটস গো, বাসায় চলো। আচ্ছা, ভিডিও শেষ করার সময় চলে আসছে আসলে। এই ছোট্ট একটা রাইডেই বেরোছিলাম, অ্যান্ড মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, দুধ খাইছি তো এই জন্য একটু গরম লাগতেছে, ঘামতেছি। বাট এই ঠান্ডায় ঘোরাঘুরি করলে বেশি একটা সুবিধাজনক হবে না ব্যাপারটা, এই জন্য আমার ভিডিও থেকে বিদায় নিয়ে নিতে হবে। জাস্ট যাওয়ার পথে একটা ওয়ার্কশপে যাবো, অ্যান্ড এটার একটু অ্যাডজাস্ট করবো থ্রটলটাকে, ফ্রি প্লেটাকে, দেন গো ব্যাক টু হোম। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। যদি আজকের এই ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ভাইরে ভাই, এই রোডে তো মনে হয় যে চিল একটু বেশি, মানে ঠান্ডা একটু বেশি, অন্ধকার তো অনেক গাছপালা। ভাই পুরা শীত এই রোডেই নেমে গেছে, মনে হইতেছে শ্রীমঙ্গলের ওই যে লাউয়াছড়া রোড যে
হঠাৎ করে ওখানে ঢুকলেই ঠান্ডা আর অন্ধকার। এটা হচ্ছে আমাদের এই এলাকার লাউয়াছড়া রোড। এখানে একটা ছোট্ট গেট আছে, এদিক দিয়েও চাইলে কৃষি ইউনিভার্সিটিতে মনে হয় ঢোকা যায়। এই স্পিড ব্রেকারটা পার হয়েই আপনাদের কাছ থেকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.